দীর্ঘ ৭ বছর পর বিএনপির বড় কোনো রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য দিয়েছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, দেশ আজ এক সংকটময় সময় অতিক্রম করছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা তারা রাষ্ট্র মেরামতের দ্রুত সংস্কার শেষ করে দ্রুততম সময়ের মধ্যে সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন, এমন কোনো কাজ করবেন না যাতে এতদিনের সংগ্রাম আত্মত্যাগ বিফলে যায়। বিএনপির রাজনীতির সমীকরণ, সেই সঙ্গে আগামীকাল শুক্রবার আসতে যাচ্ছে ছাত্রদের নতুন দলের আনুষ্ঠানিক ঘোষণা। নতুন দলকে রাজনীতিতে নতুন সমীকরণের সূচনা করতে পারবে, এসবই আজকের আলোচনায় আনতে চাই। দর্শক, আমি ফারনাজ জুই সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশযোদ্ধা। রাজনীতির নতুন প্রেক্ষাপট, এই শিরোনামে আজকের আলোচনায় স্টুডিওতে আছেন দুজন অতিথি। চলুন এ পর্যায়ে পরিচিত হই। আছেন অ্যাডভোকেট রফিক শিকদার, সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপি। সেই সঙ্গে আরো আছেন শহীদুল ইসলাম, সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। অ্যাডভোকেট রফিক শিকদার, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। বলছিলাম, দীর্ঘ ৭ বছর পর বিএনপির বড় কোনো রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য দিয়েছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজনৈতিক অঙ্গনে অনেকদিন ধরে এই অনিশ্চয়তাটা ছিল এবং এমন একটা গুঞ্জনও ছিল যে খালেদা জিয়া আবার রাজনীতিতে ফিরবেন কি ফিরবেন না, সেই গুঞ্জনের অবসান হলো কি? ধন্যবাদ আপনাকে। খালেদা জিয়া তো রাজনীতি থেকে ইস্তফা দেন নাই। খালেদা জিয়া ফিরবার না ফিরবার কথা নয়। খালেদা জিয়া তো মাঠেই ছিলেন, জেলে ছিলেন। এই প্রশ্নের সম্মুখীন নিশ্চয়ই আপনারাও হয়েছেন। না, আন্দোলন সংগ্রাম করেছেন তিনি, এবং তিনি গণতন্ত্রের লড়াই করতে গিয়ে, ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে স্বৈর শাসক ফ্যাসিস্ট হাসিনার রোষানলে পড়েছিলেন বারবার। মিথ্যা ফরমাইশের রায়ে তিনি জেল খেটেছেন। 2 কোটি টাকার মিথ্যা ফরমাইশের রায়, সেটি 9 কোটি টাকা ব্যাংকই আছে, এবং এটা প্রমাণিত হয়েছে সময়ের ধারাবাহিকতায়। বেগম খালেদা জিয়া অসুস্থ ছিলেন বটে, তিনি চিকিৎসার জন্য বারবার অনুমতি চেয়েছিলেন। 401-এ বলাও ছিল যে ওনাকে দেওয়া যেতে পারে, দেওয়া হয় নাই। পরিশেষে আপনি জানেন যে 2024 সালের 5ই আগস্ট দীর্ঘ সংগ্রামের যে প্রতীক্ষার অবসান ঘটল ফ্যাসিস্ট পতনের মধ্য দিয়ে। পরবর্তীতে বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য তিনি লন্ডনে আছেন। তিনি লন্ডন থেকে আজকে আমাদের বিএনপির যে বর্ধিত সভা 27 ফেব্রুয়ারি, সেই বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি স্পষ্ট বলেছেন যে আমাদের এই সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমাদের শান্তি, সম্প্রীতি এবং শৃঙ্খলা বজায় রেখে একটি সুন্দর নির্বাচনী পরিবেশ তৈরি করে একটি আগামীর একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করা, গুম-খুন-মুক্ত, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন সমাজ রাষ্ট্র, যেটি মুক্তিযুদ্ধের চেতনা ছিল, সেই রাষ্ট্র প্রতিষ্ঠা করা। তিনি বক্তব্যে আরও বলেছেন, সকলকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে এবং সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র, সেটি তিনি আজকে বক্তব্য বলেছেন। একইভাবে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উদ্বোধনী ভাষণে তিনি বলে দিয়েছেন যে তৃণমূল থেকে যে সকল নেতাকর্মীরা আসছে, ত্যাগী নেতাকর্মীরা, গত 15 বছর তারা অনেক ত্যাগ স্বীকার করেছে, জেল জুলুম খেটেছে, নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার দ্বারা, অনেকে পঙ্গু হয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে। আমরা তাদের পাশে আছি এবং সকলকে ধৈর্য ধারণ করে দলের সকল সিদ্ধান্ত মেনে চলে এবং চেইন অফ কমান্ড মেনে চলার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। এখন আমাদের সেই বর্ধিত সভা চলছে এবং আমাদের তৃণমূল নেতৃবৃন্দ জেলার, উপজেলার, পৌরসভার প্রত্যেকটা জায়গা থেকে বক্তব্য রাখছেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রত্যেকটা বক্তব্য শুনছেন এবং লিখছেন। আমি সেখান থেকে মাত্র আসলাম, এখানে কথা বলে আবার সেখানে বর্ধিত সভায় চলে যাব। এই বর্ধিত সভাটির স্থান হচ্ছে, আপনি জানেন যে ঐতিহাসিক শেরেবাংলা নগর। একপাশে আমাদের স্বাধীনতা ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান চিরসাহিত্য, একপাশে আমাদের আইন প্রণয়ন সংস্থা পার্লামেন্ট ভবন, সংসদ ভবন। এই সংসদ ভবনের একেবারে অদূরে এই বর্ধিত সভার একটা মেসেজ আছে, চ্যালেঞ্জ আছে জাতির কাছে। জাতি একটা সুষ্ঠু এবং অবাধ নির্বাচন অপেক্ষা আছে। যারা গত 15 বছর নির্বাচনে ভোট দিতে পারে নাই, সেই প্রায় 12 কোটি ভোটার অপেক্ষা আছে ভোট দেওয়ার জন্য। আমরা অপেক্ষা আছি সেরকম একটা সুষ্ঠুবাদ ভোটের জন্য। আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আহ্বান, এই বর্ধিত সভা থেকেও আমাদের নেতাকর্মীদের বক্তব্য যে যত দ্রুত সম্ভব এটি সুষ্ঠু অবাধ নির্বাচনের ব্যবস্থা করা, ভোট দেওয়ার ব্যবস্থা করা। এবং আজকের সেই বর্ধিত সভা থেকে সেটাই আমরা আকাঙ্ক্ষা করছি যে ভোটের ব্যবস্থার মধ্য দিয়ে জনগণের ভালোবাসায় আমরা আগামী দিনে নির্বাচিত হব। এবং নির্বাচিত হব, এটা আমাদের খুব বেশি
এরকম মানে একেবারে উচ্ছ্বাসের কিছু নেই, কারণ আমাদের দল অনেকবারই যতবারই সুষ্ঠু অবাধ নির্বাচন হয়েছে বাংলাদেশে ততবারই কিন্তু আমরা সরকার গঠন করেছি। অ্যাডভোকেট রফিক শিকদার যেমনটি আসলে বিএনপি চেয়ারপারসন নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন যে এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের এতদিনের সংগ্রাম আত্মত্যাগ বিফলে যায়। এর আগেও কিন্তু নেতাকর্মীদের উদ্দেশ্যে আমরা দেখেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার সতর্ক বার্তা দিয়েছেন। কেন্দ্রের সাথে তৃণমূলের এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে কি? না, কেন্দ্র থেকে আমাদের কেন্দ্রীয় নেতা বা আমাদের তারেক রহমান সাহেব সমগ্র তৃণমূল পর্যন্ত তিনি সবারই নেতা, শুধু কেন্দ্রীয় নেতা না, তিনি দলের অভিভাবক। এবং বেগম খালেদা জিয়া স্পষ্টভাবে তিনি বলেছেন যে আজকের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, গত 15 বছর তিনি কিন্তু সংগ্রাম করেছেন, ঐক্যবদ্ধ রেখেছেন দলকে, সুসংগঠিত রেখেছেন, সুসংহত রেখেছেন এবং ক্রিয়াশীল রেখে একটি রাজনৈতিক আদলে এই আওয়ামী লীগের বিরুদ্ধে কর্মসূচি দিয়ে বারবার রাজনৈতিক কর্মসূচিতে আওয়ামী লীগকে কিন্তু তছনছ করে দিয়েছে রাজনৈতিক দল হিসেবে। এবং আওয়ামী লীগ ক্ষমতায় থেকেও রাজনৈতিক দল হিসেবে এই বিএনপির রাজনীতিকে তারেক রহমানের যুগান্তকারী রাজনীতির কর্মসূচিকে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে বলেই কিন্তু আপনি দেখেছেন যে 5ই আগস্ট পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এবং সেখানে ছাত্ররা তো অবশ্যই আছে, এবং সেই ছাত্ররা শুধু বৈষম্যহীন ছাত্র শুধু তা না, জাতীয়তাবাদী ছাত্রদল সহ অপরাপর যে ক্রিয়াশীল ছাত্র সংগঠন আছে, যুবক আছে, তরুণ আছে, শ্রমিক আছে, বিএনপি অঙ্গ সংগঠন সকলেই মিলে একদম পালিয়ে গেছে। এখন তারেক রহমানের মেসেজটা থাকবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলকে শাসন করা, শক্ত রাখা, দায়িত্ব হিসেবে তিনি মেসেজ দিবেনই তো যে তোমরা সেভাবে চলবে, যেভাবে চললে মানুষ দলকে ভালোবাসবে, বিএনপিকে আগামী দিনে ভোট দিবে, বিএনপির প্রতি শ্রদ্ধা থাকবে, বিএনপির প্রতি আস্থা থাকবে। বিএনপির প্রতি আস্থা ছিল, বিগত দিনগুলো তো ছিল, কিন্তু আরও যেন আস্থাটা যেন অটুট থাকে, সে কারণে তারেক রহমান সাহেবের মেসেজ বারবারই আছে এবং থাকবে। কিন্তু দূরত্ব নয়, যখনই আপনি দেখবেন যে বিএনপির কেন্দ্র থেকে কোনো কর্মসূচি ঘোষণা করেছে, অতীতেও তৃণমূল কিন্তু সাড়া দিয়েছে একসাথে। দলের প্রতিযোগিতা কিন্তু আছে, জেলায় উপজেলায় বিভিন্ন জায়গায় দলের মধ্যে বড় রাজনৈতিক দল প্রতিযোগিতা আছে, কিন্তু প্রতিহিংসা কিন্তু নাই। এটা আপনাকে তাহলে সাংগঠনিক ব্যবস্থা কার বিরুদ্ধে গ্রহণ করা হচ্ছে? না, সাংগঠনিক ব্যবস্থা তো না, বিচ্ছিন্ন যদি কোনো ঘটনা ঘটে এটা দলের মধ্যে কেন, একটা পরিবারের মধ্যে তো সন্তানেরা যদি অন্যায় করে, ভুল করে, বাবা মা শাসন করার অধিকার আছে। রাজনৈতিক দল, এত বড় রাজনৈতিক দল যেটা এশিয়ার মধ্যে অনেক বড়, সর্ববৃহৎ বাংলাদেশের বিএনপি অনেক বড় সংগঠন। আপনি জানেন যে সংগঠনটির 1978 সালের আপনার এই 8ই সেপ্টেম্বরে এই বিএনপির প্রতিষ্ঠা গ্রহণ করেন। এই সংগঠনটি কিন্তু এই অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আজকে এই জায়গায় এসেছে। এবং এটি বিএনপিতে যারা আছেন অনেকে তো প্রয়াত হয়েছেন, যারা আজকে আছেন প্রত্যেকে প্রথিত যশা বিএনপি কেন্দ্র থেকে নিশ্চয়। তো সেখানে দলের মধ্যে যদি প্রতিযোগিতা থাকে, কখনো যদি এনার্কি তৈরি করে কেউ, দল তো সেখানে ব্যবস্থা নেবে, এটাই স্বাভাবিক। এমনকি আপনি সেটাও দেখেছেন যে দলের কেউ যদি কোনো অন্যায় অপরাধ করেছে, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্পষ্ট বলেছেন যে সে তার দলে থাকার কোনো অধিকার নেই, এবং আইন শৃঙ্খলা বাহিনীকে বলে দিয়েছেন যে যদি সেরকম কোনো সে আইন লঙ্ঘন করে, আইনকে অমান্য করে, তাহলে আইন অনুযায়ী তার ব্যাপারে বেশ। এটা কিন্তু একমাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই বলতে পারেন, বিএনপি থেকে এটা বলতে পারে। এই ইতিহাস বা এই কথা বলার সাহস কিন্তু আওয়ামী লীগের কখনো ছিল না। যদি বিগত দিনে আওয়ামী লীগের মধ্যে এগুলো থাকতো, তাহলে ছাত্রলীগের নেতা সভা, জেলা সভাপতির বাড়িতে হাজার কোটি টাকা পাওয়া যেত না। তারপরে যদি তাই থাকতো, তাহলে এত হত্যা বা নিপীড়ন, নির্যাতন এগুলো কিন্তু হতো না। এটা আওয়ামী লীগের মধ্যে সেটি নেই, যেটা বিএনপির মধ্যে আছে। সেখানে বিএনপির সাথে আওয়ামী লীগের পার্থক্য। বিএনপি আসলে সৎসাহস দেখাচ্ছে নাকি তৃণমূলকে নিয়ন্ত্রণ করতে অনেকটা হিমশিম খেতে হচ্ছে? তৃণমূল তো বিএনপির সাথে, বিএনপি জেলা উপজেলা অত্যন্ত সুসংগঠিত, একদম সুসংগঠিত, বলতে দেরি হয়। সম্প্রতি তারেক রহমান যেমনটি বলেছে যে বিএনপি তো অপরাধীদের কোনো জায়গা নেই, এটা বারবার তিনি বলেছেন, প্রমাণও করেছেন কোনো অপরাধী নেই। যদি তাকে ধরা পড়েছে বা আপনি ধরেন, আপনি বলেন কালকে যে জায়গায় অপরাধী আছে, আপনি তারেক রহমানের কাছে বা আপনার দলের কাছে বলেন, ব্যবস্থা নেবে। আপনি যখন সাংবাদিক, তো টেলিভিশনে সুন্দর খবর পড়েন, আবার রাজনৈতিক সঞ্চালনা অনেকদিন যাবত আপনি করছেন, এবং আওয়ামী লীগ ফেসিস্ট হাসিনার সময় কিন্তু আপনি সঞ্চালনা করেছেন সাহসের সাথে, এবং দেশ টিভিতে আমরা তখন কিন্তু ক্রাইসিসের মধ্যে আমরা এসেছি। তো সেই জন্য আমি বলবো যে আপনি তো জানেন যে আমাদের দলের তারেক রহমান সাহেব যে কোনো কঠোর সিদ্ধান্ত নিতে তিনি পিছপা হন না। তিনি যেমনি মানবিক, যেমনি দয়ালু, তেমনি তিনি কঠোর। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট রফিক শিকদার। জনাব শহীদুল ইসলাম, দীর্ঘদিন পর খালেদা জিয়ার রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য রাখলেন। বিএনপির রাজনীতির সমীকরণটা যদি আমরা বুঝতে চাই, কেমন দেখছেন? তো প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আপনার মাধ্যমে দেশ টিভির দর্শক শ্রোতাকে, আমার সহ আলোচক রফিক শিকদার ভাইকে। তিনি যেমনটি বলছিলেন, এরপরে দীর্ঘদিন পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজকে বিএনপির বর্ধিত সভায় চিকিৎসাধীন অবস্থায় লন্ডনে বসে একটি বক্তব্য দিয়েছেন। তো
তো আজকের তার বক্তব্যের মধ্যে দিয়ে এটি অত্যন্ত স্পষ্ট হয়েছে যে তিনি বাংলাদেশে বিপ্লবের আগে এবং বিপ্লব পরবর্তী সময়ে, আমরা যেটাকে গণ অভ্যুত্থান গণবিপ্লব বলি, এর পরের যে পরিস্থিতি এটি তার নখদর্পণে রয়েছে। তার বক্তব্যের মধ্যে দিয়ে সেটি প্রমাণিত হয়েছে আজকে। তিনি বলেছেন এমন কোনো কাজ করবেন না যাতে এতদিনের আত্মত্যাগ বিফলে যায়। এই কথাটি কখন বলেছেন তিনি? এই কথাটি আসলে বলা দরকার ছিল। এই কথাটি তার মুখ থেকে বলার মানে হচ্ছে এটির অনেক বড় অর্থ বহন করে এই কথাটি। কিছু ঘটনা তো ঘটেছে নিঃসন্দেহে, এগুলো অস্বীকার করবার কোনো সুযোগ নেই। রফিক ভাই যেটি বললেন যে হ্যাঁ আমাদের মধ্যে খারাপ লোক দুর্বৃত্ত এগুলো নাই, এটি আমরা বিশ্বাস করতে চাই যে নাই। তারপরেও কিছু ঘটনা তো ঘটেছে। সেই ঘটনাগুলোর প্রেক্ষিতেই আজকে বিএনপির চেয়ারপারসন যেই বক্তব্যটি দিয়েছেন, আমি মনে করি সঠিক সময় সঠিক বক্তব্যটি তিনি দিয়েছেন। তার এই বক্তব্যটি বাংলাদেশে যারা আছেন বিএনপির নেতৃবৃন্দ একেবারে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত তারা এই বক্তব্যটিকে ধারণ করবেন এবং বক্তব্যটি ধারণ করে নিয়ে যদি কোনো যে ঘটনাগুলো আছে সেগুলো যদি শুধরে নেওয়া যায়, তাহলে আমরা বিপ্লবের পরে যেই বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ, একটি বৈষম্যহীন বাংলাদেশ, একটি সন্ত্রাসবিহীন বাংলাদেশ, চাঁদাবাদমুক্ত বাংলাদেশ, এটি এদেশের মানুষের প্রত্যাশা। সেই প্রত্যাশা পূরণ করবার জন্য আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের কথাও তিনি বলেছেন, তিনি অনেক বলেছেন। তারপরেও কিছু ঘটনা অহরহই ঘটছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখছি নিজেদের দুই দলের মধ্যে, দুই গ্রুপের মধ্যে মারামারি হচ্ছে। এরপরে আমরা কিছু শিক্ষা প্রতিষ্ঠানে দেখছি সেখানে রামদা চাপাতি দেখেছি আমরা। এই ঘটনার পরেও সেগুলো যারাই হোক, আমরা মনে করি কিছু জায়গায় ব্যবস্থা নেওয়া হয়েছে, এই ব্যবস্থাটি অব্যাহত রাখবেন এবং যারা এই তৃণমূলে দল পরিচালনা করেন তাদের আরেকটু শক্ত হাতে দলকে পরিচালনা করা উচিত বলে আমি মনে করি। তাহলে আমাদের যেই একটি বিভেদ এই 5ই আগস্টের পরে, এই 6 মাস পরে যে একটি বিভেদের আলামত আমরা দেখতে পাচ্ছিলাম, সেটি দূর হবে। সেটি যদি দূর না করা যায়, আপনি দেখবেন যে 2 দিন আগে আমাদের সেনাপ্রধান একটি বক্তব্য দিয়েছে, তার বক্তব্যতে কিছু মেসেজ ছিল। তিনি সুস্পষ্টভাবে বলেছেন যে নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি কাটাকাটি মারামারি করলে দেশ ও জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। এক্স্যাক্টলি, তিনি সত্যই বলেছেন যে আমরা কি অবস্থায় দাঁড়িয়ে আছি। বাংলাদেশ দীর্ঘ 16 বছর, 16.5 বছর পরে যেই দেশটি একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আমাদের কি বলে, আমরা আমাদের মত প্রকাশের স্বাধীনতা, আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছি। সেখান থেকে আমাদের নিজেদের মধ্যে হানাহানির কারণে যদি তৃতীয় কোনো শক্তি এখানে আসে, তাহলে আমাদের এই 16 বছরে আমাদের যে অবস্থা ছিল তার চেয়ে আরও খারাপ অবস্থা হওয়ার আশঙ্কা আমরা মনে করে আছে। সুতরাং সেই জায়গাটিকে আমাদের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভালোভাবে উপলব্ধি করেছেন এবং সেই মেসেজটি তিনি দিয়েছেন। আমি মনে করি এটি আমাদের নেতৃবৃন্দ, দেশে এখন যারা রাজনৈতিক দল পরিচালনা করছেন, একটি উপদেষ্টা পরিষদ আছে, দেশ পরিচালনা করছেন, রাজনৈতিক দলগুলোর একটি বড় দায়িত্ব রয়েছে দেশকে এক শান্তিপূর্ণ রাখার ক্ষেত্রে, দেশে যাতে কোনো অশান্তি তৈরি না হয় সেখানে সেই কাজগুলো করবার ক্ষেত্রে তাদের একটি বড় দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বটি পালন করবেন আমার মনে হয়। খালেদা জিয়া তার বক্তব্যে আরো বলেছেন, পতিত সরকার গণঅভ্যুত্থানের অর্জনকে নস্যাৎ করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। উল্লেখ করে সবাইকে নিয়ে চক্রান্ত ব্যর্থ করে দিতে আহ্বান জানান তিনি। কিন্তু আমরা এই মুহূর্তে রাজনৈতিক অঙ্গন কতটা ঐক্যবদ্ধ? ধন্যবাদ। হ্যাঁ, আমি সেই কথাটাই বলতে চাচ্ছিলাম। আমি বলেছিলাম কিছুটা ইঙ্গিত যেটি দিয়েছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সীসাঢালা ঐক্য দরকার ছিল সেখানে কিছুটা আমরা ফাটল দেখতে পেয়েছি কয়েকদিনের রাজনৈতিক নেতাদের কিছু বক্তব্য বিবৃতির মধ্যে। সেটি আবার দেখলাম যে সংশোধন হচ্ছে। আমি দেখেছিলাম যে একটি শঙ্কার জায়গা তৈরি হয়েছিল ছাত্রদের, 2টি ছাত্র সংগঠনের মধ্যে একটি ঘটনাকে কেন্দ্র করে, খুলনার কুয়েটের যে ঘটনাটি ঘটেছিল সেটাকে কেন্দ্র করে ছাত্র রাজনীতির অঙ্গনটা একটু উত্তপ্ত হয়ে উঠেছিল। আমি গতকালকে আবার 2 ছাত্র সংগঠনের সভাপতিকে একটি টক শোতে দেখলাম, তারা আবার আগের জায়গায় ফিরে এসেছে যে এখন ঐক্যবদ্ধভাবে আমাদের পথ চলা দরকার, হাতে হাত ধরে আমাদের পথ চলা দরকার। এই কথাটি শোনার পরে আমি যে শঙ্কাটি করেছিলাম সেই শঙ্কার জায়গা থেকে অনেকটা বেরিয়ে আসছে। আমার মনে হয় যে এই ধারা যদি অব্যাহত থাকে এবং জাতীয় ঐক্যের যে কথা বলেছেন বিএনপি চেয়ারপারসন, যে কথাটি বলেছেন, অপরদিকে বাংলাদেশ জামাত ইসলামের আমির যে কথাটি বলেছেন, আমার দুজনের সুর একই রকম, একই কথা তারা বলেছেন। সুতরাং তারা দেশে একটি শান্তিপূর্ণ সহ অবস্থান চান। আর এটি হচ্ছে গণতন্ত্রের পূর্ব শর্ত, যে গণতন্ত্রের দল থাকবে, মত থাকবে, এরপরে জনগণ যাকে চাইবে তারাই তো দেশ পরিচালনা করবে একটি ভোটের মধ্য দিয়ে। সুতরাং সেই সুষ্ঠু, ফ্রি, ফেয়ার এবং একটি ইনক্লুসিভ ইলেকশনের জন্য এই দলগুলোকে একটি শান্তিপূর্ণ পরিবেশ
তৈরি করতে হবে, এই শান্তিপূর্ণ পরিবেশ তৈরির ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর বড় ভূমিকা আছে। তো সুতরাং সেই দিকে ইঙ্গিত করেছেন, আমার মনে হয় সেই কাজটি করা উচিত রাজনৈতিক দল। শহীদুল ইসলাম, আপনি অবগত আছেন আগামীকাল শুক্রবার ছাত্রদের নতুন দলের আনুষ্ঠানিক ঘোষণা আসবে। ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে ছাত্রদের নতুন দল কতটা প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন, সেই আলোচনায় ফিরতে চাই বিরতির পর। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। রাজনীতির নতুন প্রেক্ষাপট, এই শিরোনামে চলছে আজকের আলোচনা। ফিরছি অতিথিদের কাছে। জনাব শহীদুল ইসলাম, যে আলোচনায় আমরা ছিলাম, আগামীকাল শুক্রবার ছাত্রদের নতুন দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে, যেখানে গণঅভ্যুত্থানের ছাত্র নেতারাই নেতৃত্বে থাকছেন। ত্রয়োদশ নির্বাচনে ছাত্রদের এই নতুন দল কি প্রভাব রাখতে পারে বলে মনে করেন? ধন্যবাদ। দেখুন, আজকে বোধহয় দলটি নাম ঘোষণা করা হয়ে গেছে। নামটি ইতিমধ্যে আমি যেটি জানতে পেরেছি যে নতুন জাতীয় নাগরিক পার্টি নামে একটি নতুন দল এসছে ছাত্রদের। তো এটার প্রধান হচ্ছেন সদ্য তথ্য উপদেষ্টা থেকে পদত্যাগ করে যিনি প্রধান হয়েছেন নাহিদ ইসলাম, আর দুজনকে, একজন উত্তরাঞ্চলের প্রধান মুখ্য সংগঠক এবং দক্ষিণাঞ্চলের প্রধান মুখ্য সংগঠক বানিয়েছেন বোধহয় হাসনাত আবদুল্লাহ, এবং উত্তরাঞ্চলের সার্জিজ আলমকে। আর মূল সমন্বয়কের দায়িত্ব পালন করছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। সম্ভবত নতুন দলটি এসছে। তো আমরা আমাদের জায়গা থেকে, আমরা একজন গণমাধ্যম কর্মী হিসাবে নতুন দলের প্রতি শুভকামনা থাকলো। তো রাজনীতিতে আগামী নির্বাচনের হিসাবে এদের অবস্থান কি হবে, এটি আসলে এদের কাজের মধ্য দিয়ে এটা দেখতে হবে আমাদের আরও কিছুদিন। তো একটি রাজনৈতিক দল, নতুন দল তৈরি করে সেই দলটি ক্ষমতার কাছাকাছি নিয়ে আসা, অথবা একটা নতুন প্রথম গঠনের পরে একটি নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনে ভালো রেজাল্ট করা, এটি যদি হয় তাহলে এটি অত্যন্ত কাকতালীয় এবং একটি আলোচিত বিষয় হবে। আর বাংলাদেশের রাজনৈতিক দল গঠনের যে ইতিহাস আছে, যারা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল অতীতে গঠন করেছেন, সেটির একটি প্রেক্ষাপট ছিল। এরকম দুটি দল আমরা দেখেছি অতীতে। এখন নতুন দলের কথা যখন আসলো, তখন এদেরকে বলা হলো যে ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন করলে সেটি এদেশের মানুষ কিভাবে নেবে। তখন তারা বলেছে যে আমরা ক্ষমতায় থেকে দল গঠন করব না, ক্ষমতা থেকে বাইরে এসেই দল গঠন করব, এবং সেই কথাটি তারা রেখেছেন। সরকারি পদ থেকে পদত্যাগ করে, উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে নতুন দল গঠন করেছেন। আমরা দেখছি, আমরা লক্ষ্য করব যে তারা কিভাবে এই দলটি পরিচালনা করে এবং তারা কোন পর্যায়ে নিয়ে যায়। এখনই আসলে আমার কাছে মনে হয় যে বলার সময় আসেনি তারা এই আগামী নির্বাচনে কতটা প্রভাব রাখবে এই আগামী জাতীয় নির্বাচনের উপরে। এটা আসলে সামনের পরিস্থিতি বলে দেবে যে তারা কতটুকু আগাতে পারেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অ্যাডভোকেট রফিক শিকদার। এক জরিপে দেখা গেছে 40% মানুষ ছাত্র নেতাদের নতুন দলকে ভোট দিতে আগ্রহী। নতুন দল রাজনীতিতে নতুন প্রেক্ষাপট তৈরি করতে পারবে কিনা, সেই সঙ্গে আরো একটি প্রশ্ন যুক্ত করতে চাই, বিএনপি কি নতুন দলকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে কিনা? দেখুন, আপনাকে আবারও ধন্যবাদ জানাই দেশ টিভিকেও। নতুন দল গণতান্ত্রিক দল, ক্রিয়াশীল রাজনৈতিক দল হিসেবে আমরা সবসময় তাদেরকে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমানের সংগঠনের একজন সৈনিক হিসেবে অভিনন্দন জানাই। এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আজকে আমাদের বর্ধিত সভা থেকেও এই নতুন দলের আত্মপ্রকাশ, তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। সাথে সাথে বলেছেন যে তাদের রাজনীতি করার, তাদের নির্বাচন করার অধিকার আছে। তারা জনগণের কাছে যাক, জনগণের কাছে পৌঁছুক, জনগণই সিদ্ধান্ত নেবে আগামী দিনে এই দলকে কিভাবে দেখবে। কিন্তু বিএনপি চ্যালেঞ্জ মনে করছে কিনা? বিএনপি চ্যালেঞ্জ মনে করছে যে সকল পতিত স্বৈরাচার যারা আছে, যারা ফেসিস্ট, যারা এখনও অনেকে ঘাপটি মেরে আছে প্রশাসনে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন অঙ্গনে, তাদেরকে এই সরকার এখন পর্যন্ত ধরতে পারছে না। আওয়ামী লীগের সাবেক 300 পার্লামেন্টের মেম্বার পালিয়ে গেছে বা পালিয়ে আছে, তারা ধরাছোঁয়ার বাইরে। প্রশাসনের অনেক কর্মকর্তা ধরাছোঁয়ার বাইরে। যারা গুম খুনের সাথে জড়িত ছিল তারা ধরাছোঁয়ার বাইরে। তাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করে বিচার আওতায় আনা সম্ভব হয় নাই। সেই সকল ব্যাপারগুলো আমরা চ্যালেঞ্জ হিসেবে দেখছি নির্বাচনের জন্য। এবং অনেক অস্ত্র লুট করেছে ছাত্রলীগ, যুবলীগ, অনেকের কাছে অস্ত্র আছে, সেগুলো এখন পর্যন্ত উদ্ধার করা হয় নাই। আইনশৃঙ্খলার অবনতি চলছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই ব্যাপারগুলো আমরা চ্যালেঞ্জ হিসেবে দেখছি। আর রাজনৈতিক দল হিসেবে আমাদের দল অনেক সুসংগঠিত। এরকম ক্রিয়াশীল রাজনৈতিক দল আরও আসুক মাঠে, জনগণের কাছে যাক। আমরা সবসময় প্রতিযোগিতা করতে পছন্দ করি। প্রতিযোগিতার লড়াইয়ে আমরা সবসময় টিকে থাকি এবং টিকে থাকব। গণতান্ত্রিক সংগ্রামে আমরা রাজপথে সবসময় থাকি। গণতন্ত্রের পুনরুদ্ধারও বিএনপি সবসময় আপোষহীন ছিল। বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী হিসেবে মাদার অফ ডেমোক্রেসি অফ বাংলাদেশ প্রমাণিত হয়ে করেছেন বারবার। বেগম খালেদা জিয়া বারবার আন্দোলন সংগ্রাম করার মধ্য দিয়ে
তিনি এটাও প্রমাণ করেছেন সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট অ্যান্ড স্ট্রাগল ফর দ্য এক্সিস্টেন্স। সুতরাং এটা কোনো সমস্যা না আমাদের জন্য, রাজনৈতিক দল একটা না আরও একাধিক হোক। তবে এটা সত্য শহীদুল ভাই যেটা বলেছেন, যদি কিংস পার্টির আদরে না হয়, সরকারের পৃষ্ঠপোষকতা যদি না গড়ে ওঠে, তাহলে আমি বলবো সেই দলটি আরও শক্তিশালী হতে পারে আগামী দিনে। কারণ এখন রাজনৈতিক দল আরও অনেকগুলো হওয়া দরকার আছে। কারণ একটা ফ্যাসিস্ট সরকার কিন্তু কাউকে রাজনীতি করতে দেয় না বিগত দিনগুলোতে। সে কারণে অনেক গণতান্ত্রিক দল কিন্তু তাদের রাজনৈতিক দলের কর্মচর্চা মানে রাজনীতি চর্চা করতে পারে নাই। আমরা মনে করি যে অনেকগুলো রাজনৈতিক দল থাকলে তাদের মত, তাদের চিন্তা ভাবনা চর্চা করবে, মতের পার্থক্য থাকবে, কিন্তু দেশটা তো আমাদের, দেশটা আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আজকে যারা দল করছে তারাও কিন্তু ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করেছে এবং আমাদের সাথে তারা চূড়ান্ত পর্যায়ে কিন্তু আমরা তাদেরকে সাপোর্ট করেছি। আমরা একই সাথে এক দফায় চলে এসেছি। তারা তো প্রথম এক দফায় ছিল না, কিন্তু আমাদের তো হাসিনার বিরুদ্ধে এক দফা তো দীর্ঘদিন যাবত ছিল। তাদের পরবর্তীতে তারাও আমাদের সাথে এক দফায় যুক্ত হয়েছে একসাথে। কিংবা যদি বলেন যে আমরা তাদের সাথে, তারা আমাদের সাথে যুক্ত হয়েছে। কিন্তু ছাত্র যদি বলেন, ছাত্র তো আমাদের দলের মধ্যে ছাত্র দল আছে, তারাও মরেছে, তারাও নিহত হয়েছে, আত্মহত্যা দিয়েছে, তারাও শহীদ হয়েছে, অনেক নিপীড়িত হয়েছে, গুম হয়েছে, জেল খেটেছে, সেটি সত্য। এখন কথা হলো যে আমরা সবাই যেহেতু নিষ্পেষিত, সকলের আলাদা আলাদা যে দলগুলো আছে, দলগুলো ক্রিয়াশীল দলের গণতন্ত্র চর্চা করবে। এটি তো রাজনীতি গণতন্ত্রের বিউটি। স্বাধীন মুক্তভাবে কথা বলবে, তাদের স্বাধীনতা থাকবে, তারা তাদের কাজ করবে, জনগণের কাছে যাবে, প্র্যাকটিস করবে। সবাই যে সবসময় পার্লামেন্টে সবাই নির্বাচিত হতে পারবে এমন কোনো কথা নয়। পার্লামেন্টে যদি নির্বাচিত নাও হতে পারে, রাজনৈতিক দল হিসেবে তো একটা মানুষের কাছে সম্মান থাকে। কিন্তু আওয়ামী লীগের আমরা তো রাজনৈতিক দল হিসেবে চর্চাই করতে পারে নাই, কথাই বলতে পারে নাই, প্রতিবাদই করতে পারে নাই। যদিও আপনার এই যে সংবিধান আর্টিকেলের 36, 37, 38, 39-এ স্পষ্ট বলা আছে আপনার স্বাধীনতার কথা, কথা বলার অধিকার আছে, লিখবার অধিকার আছে, বলবার অধিকার আছে, এগুলো বলা আছে। এগুলো প্র্যাকটিস করতে পারে না কিন্তু রাজনৈতিক দলগুলো। থামিয়ে দেওয়া হয়েছে গুলি করে কিংবা ককটেল মেরে কি বলে গ্র্যান্ড সাউন্ড মেরে সমাবেশগুলো 28 অক্টোবর যেগুলো সমাবেশ পোস্টপোন করে দিয়েছে, এরকম পোস্টপোন করে দিয়েছে তারা আওয়ামী লীগ। সেখানে আমার প্রশ্ন যে গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর বলা হচ্ছিল যে নির্বাচনী মাঠে বিএনপির তেমন কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী নেই, বিএনপির অনেকটা ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ হয়েছে। এবার ছাত্ররা সেই জায়গাটা নিতে পারবে কিনা? বিএনপি কখনো ফাঁকা মাঠে কিন্তু গোল দিতে চায় নাই। গোল দিয়ে কিন্তু বিএনপি ক্ষমতায় আসে নাই কখনো। আওয়ামী লীগ ফাঁকা মাঠ খুঁজেছে, মাঠ ফাঁকা করেছে, কখনো কখনো গ্রেপ্তার করে, বন্দি করে, জেল কাটিয়ে, নির্বাচন থেকে বাইরে রেখে ওরা ফাঁকা মাঠে গোল দিয়েছে আওয়ামী লীগ। আপনি যদি বলেন 14 সালে তারা একেবারে রাজনৈতিক দল ছাড়া, বিএনপি সহ অনেকগুলো ক্রিয়াশীল রাজনৈতিক দল অংশগ্রহণই করে নাই। 18 সালে দিল্লির ভোট রাতে দিয়েছে, 29 ডিসেম্বর হওয়ার কথা ছিল, 30 ডিসেম্বর, 29 ডিসেম্বর রাতেই ভোট হয়ে গেছে। আর 24 সালে 7 জানুয়ারিতে দেখলেনি, একেবারে আপনার মানে দামি একটা নির্বাচন করলো। দামি শব্দটি নির্বাচনের সাথে জড়িত হয়ে গেল। গায়েবী নির্বাচন, গায়েবী ভোট, গায়েবী মামলা, এই সমস্ত যে শব্দগুলো, এই শব্দগুলো কিন্তু এই আওয়ামী লীগের আমাদের সৃষ্টি। আমরা কখনো রাজনীতিতে এই সমস্ত শব্দ শুনি নাই। রাজনীতিতে সুন্দর সুন্দর শব্দ আছে, বাংলা শব্দ আছে, বাংলা কথা আছে, সাহিত্যের কথা আছে, বাংলা ভাষার মাস তো শেষ হয়ে গেলো, আজকে 27 ফেব্রুয়ারি অনেকদিন আছে নাকি, শত সুন্দর সুন্দর কথা আছে। কিন্তু আওয়ামী লীগের আমলে যে কথাগুলো আমরা এসেছে রাজনৈতিক অঙ্গনে, এগুলো কিন্তু আমরা আওয়ামী লীগের আমলে তৈরি হয়েছে। সুতরাং আমি বলবো যে দামি, গায়েবী এগুলো রাজনীতির সাথে নির্বাচনতে যায় না, কিন্তু আওয়ামী লীগ করেছে। বিএনপি যেটা মনে করে যে আসুক, অনেকগুলো রাজনৈতিক দল আসুক, প্রতিযোগিতা করুক, হোক না, ইলেকশনটা হোক না, দেখা যাবে, সমস্যা নাই তো। বিএনপি যদি প্রতিযোগিতা করে যদি হেরেও যায়, বিএনপি কিন্তু বড় একটা রাজনৈতিক দল মেনে নেয়, এটাই বিএনপির বিউটি। শহীদুল ইসলাম, ছাত্ররা বরাবরই বলে এসেছে তারা ভিন্ন ধারার রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়, তারা ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি না জনতা কেন্দ্রিক রাজনীতি করতে চায়, নেতা নির্ভর রাজনীতি না নীতি নির্ভর রাজনীতি করতে চায়। কিন্তু আমাদের চিরাচরিত যে রাজনীতির সংস্কৃতি আমরা দেখে এসেছি, সেই ধারা কতটা ভাঙতে সম্মত হয়েছে ছাত্ররা। আমরা যদি দল গঠন পূর্ব রাজনীতির দিকে তাকাই, সেই বিবেচনায় যদি আপনাকে মূল্যায়ন করতে বলি, আমি একটু বিস্তারিত শুনতে চাই। আবারও বিরতির সময় হয়েছে। দর্শকদের সন্ধ্যার এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। শহীদুল ইসলাম, যেমনটি ছাত্ররা বলছে ক্ষমতা কেন্দ্রিক না জনতা কেন্দ্রিক রাজনীতি করতে চায় তারা। আমরা যদি দল গঠন প্রক্রিয়া দেখি, আমরা দেখলাম যে পদ পদবি নিয়ে বেশ কিছুদিন ধরে জটিলতা কিংবা সংকটের তথ্য গণমাধ্যমে এসেছে। সেই জায়গা থেকে রাজনীতির চিরাচরিত প্রথা তারা কতটা ভাঙতে সম্মত হলো? দেখুন,
বক্তব্য দেওয়াটা তো খুব বেশি কঠিন না, বক্তব্য কথা বলা এটি বলা যায়, কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে এসে যখন এগুলোকে এক্সিকিউট করার সময়, বাস্তবায়ন করার সময় বোঝা যায় যে এটা কথার সাথে কাজের কতটা সামঞ্জস্য রেখে তারা আগাতে পারবেন। হ্যাঁ, কিছু সমস্যা তৈরি হয়েছে, তো আমরা মনে করি শুধু এটাই না, তারা বলেছে যে তারা নতুন ধারার রাজনীতি করতে চায়, তারা পরিবার কেন্দ্রিক রাজনীতি প্রথা বিলোপ চায়, তারা এই প্রথা থেকে বের হয়ে আসবে, এই কথাগুলো তারা বলেছেন। তো আমরাও তাদের জন্য শুভকামনা জানিয়েছি, তারা নতুন ধারার রাজনীতি করবে, এটি তাদের প্রতি জনগণের প্রত্যাশা। কারণ হচ্ছে কি, দেখেন যে একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে এই দেশের একটা পরিবর্তন হয়েছে, সেই অভ্যুত্থানের নেতৃত্ব যে ছাত্ররা দিয়েছে, তো সারা দেশের ছাত্ররা, তাদের এটা কি প্রত্যাশা ছিল প্রথম দিকে যে যখন কোটা আন্দোলন দিয়ে শুরু হয় তখন তারা এই এক দফার আন্দোলনে ছিল না, একটি পর্যায়ে সেই এক দফার আন্দোলনে রূপান্তরিত হয়। তো সেই এক দফার আন্দোলনে যখন আসে তখন তাদের কারা পিছন থেকে সহযোগিতা করেছে, কারা এই আন্দোলনে ফুয়েল দিয়েছে, কারা চেষ্টা করেছে, কারা জনবল দিয়ে সাহায্য করেছে, সেটাও যদি আমরা একটু গভীরে গিয়ে দেখি তাহলে সেটা আমাদের কাছে পরিষ্কার হয়। তো ছাত্ররা যারা সারফেসে ছিল, এই আন্দোলন যারা করেছে, তাদেরকেও আমাদের বাংলাদেশের মানুষের পক্ষ থেকে, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রথম দিকে ধন্যবাদ জানিয়েছে। তো এরপরে যে নতুন রাজনৈতিক দল তারা কিভাবে তাদের সামনের দিনগুলো পরিচালনা করে সেটি আমরা দেখার অপেক্ষায় রয়েছি। তো এখন এই নতুন ধারা রাজনীতি বলতে তারা যেটা বলতে চাচ্ছেন যে হ্যাঁ, জনতা কেন্দ্রিক রাজনীতি। তো রাজনীতি আসলে তো জনতা কেন্দ্রিকই হয়, রাজনীতি তো অন্য কেন্দ্রিক হয় না। ওই যে বলা হয়েছে পরিবার কেন্দ্রিক, তো বাংলাদেশে দেখুন যে দুটো পরিবারের রাজনীতির কথা বোঝানো হয়। একটি পরিবার যেটি দীর্ঘ 16 বছর শাসন করেছে হাসিনা, তিনি ঘোষণা দিয়ে এসেছিলেন তার পরিবারের স্বজনদের হত্যার বিচারের জন্য তিনি রাজনীতিতে এসেছেন, এটি তিনি ঘোষণা দিয়েছিলেন। ও তারপরে তাকে তিনি রাজনীতি করেছেন, সেই বিচার তিনি করেছেন এবং দেশের পরিস্থিতি কি হয়েছে এটি জনগণ দেখেছে। আরেকটি পর্যায়ে যে বেগম খালেদা জিয়া এসেছে বাংলাদেশের রাজনীতিতে, এটি প্রয়োজনের জন্য তাকে আনা হয়েছে। আমি বলবো তিনি পরিবার কেন্দ্রিক রাজনীতিতে তিনি ইচ্ছে করে আসেন নাই, তাকে আনা হয়েছে একটি পর্যায়ে। তারপর থেকে তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন জনাব তারেক রহমান। সেটি একটা বিষয়, এটা পরিবার ধরতে পারেন, রাজনৈতিক প্রয়োজন ধরতে পারেন। বাংলাদেশে এই দুইটি ধারার কথার পরে আরেকটি ধারা বাংলাদেশে ইসলামী ভাবধারার রাজনীতি, যে ইসলামী রাজনীতি, এটা কিন্তু একটি বড় শক্তি। এখন আমরা রাজনীতির হিসাবে আমরা যখন হিসাব করি, যে ভোটের হিসাবটা করি আসলে, যে গত নির্বাচনে কে কত ভোট পেয়েছে, সুতরাং সেই ভোটের হিসাব দিয়ে আমরা দেখাই যে কার জনপ্রিয়তা কতটুকু। আসলে এটি কি সবসময় এই হিসাবটি ঠিক থাকে? এই হিসাবটি ঠিক থাকে না। বাংলাদেশে আমি যদি বলি যে বাংলাদেশে কতজন মানুষ, এই 18 কোটি মানুষের ভিতরে কত পার্সেন্ট আসলে সরাসরি রাজনীতির সাথে জড়িত, সেটা ফিউ পার্সেন্ট। সরাসরি রাজনীতির সাথে বাংলাদেশের সব মানুষ জড়িত নয়, বড় অংশও না, একটা ছোট্ট অংশ সরাসরি রাজনীতি করে। ভোটের সময় তারা ভোট দেয়, ভোট দেওয়ার ক্ষেত্রে তারা পছন্দ করে যে তাদের পছন্দের রাজনৈতিক দল আসছে কিনা, তাদের পছন্দের মানে তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কোন দলের ভোট দিলে, কোন দলকে ভোট দিলে সেটির প্রতিফলিত হবে, সেই বিষয়গুলো তারা মাথায় রাখে। সুতরাং সবসময় এই ভোটের হিসাব দিয়ে, বিগত ভোটের হিসাব দিয়ে রাজনীতির জনপ্রিয়তা আসলে বিচার করার সুযোগ কম থাকে। তো এবারও আমার মনে হয় যে তার একটি ব্যত্যয় হতে পারে, কারণ এবার মানুষের ভিতরে যে ধরনের একটি পরিবর্তন আমরা লক্ষ্য করছি, তো সেই পরিবর্তন আমরা যদি বলি যে এবার আওয়ামী লীগের সমর্থন এখন কত পার্সেন্ট আছে, আপনি দেখবেন যে 0-তে চলে আসছে। তাই আওয়ামী লীগ যে বিগত নির্বাচনে বলছে যে আমরা 40%, 41%, 39% ভোট, তাদের ভোটার, তাদের লোক, এখন সেই ভোটগুলা কোথায় গেল? এর মানে হচ্ছে যে তাদের সরাসরি রাজনীতির সাথে জড়িত ছিল, এই ফ্যাসিবাদের সাথে যারা জড়িত ছিল, তারা যারা সুবিধাভোগী ছিল, তারা ছাড়া আর আওয়ামী লীগের সাথে কেউ নাই। এর মানে হচ্ছে বাকিটা সাধারণ জনগণ। তো সাধারণ জনগণ একটি কি বলে, একটি সুষ্ঠু পরিবেশ চায়, এমন একটি দলকে তারা এবার ক্ষমতায় দেখতে চায়। তারা সাধারণ মানুষের ভিতরে কিছু জরিপ আমরা লক্ষ্য করেছি ইতিমধ্যে, যে আমরা যারা চাঁদাবাজির সাথে জড়িত হবে না, যারা জনগণের অধিকার সংরক্ষণ করবে, যারা সন্ত্রাসের সাথে জড়িত হবে না, এরকম তাদের বক্তব্যের মধ্যে দিয়ে বের হয়ে আসছে। সুতরাং সামনে নির্বাচনে জনগণের সেন্টিমেন্টকে ধারণ করে কারা মাঠে তাদের রোল প্লে করতে পারে তার উপরে নির্ভর করবে যে সামনে রাজনীতিতে কারা ক্ষমতায় আসবে অথবা কাদের অবস্থান কি হবে। নতুন দল যারা আসছে তারা যদি সেই জনগণের সেই পালসকে ধারণ করতে পারে, তারাও ভালো করতে পারে। তারা বলছে যে এদেশের যে একটা জরিপ হয়েছে, আপনি আগেই বলেছেন যে 40% মানুষ, সেই জরিপে যারা অংশ নিয়েছেন 40% মানুষ নতুন দলকে তারা
ভোট দিতে চায় এরকম বলেছে। আবার অনেকে বলেছে যে আমরা আগে আওয়ামী লীগকে দেখছি, বিএনপিকে দেখছি, এইবার আমরা জামাতকে ভোট দিতে চাই, এরকম একটি বড় অংশ আছে। সুতরাং এই হিসাবটি হবে রাজপথে যখন নির্বাচন সামনাসামনি আসবে, এরপরে প্রার্থী এবং তাদের কাজের অবস্থা দেখে তারপরে নির্ধারণ করবে যে সেটি আসলে সময়ই বলে দেবে। ধন্যবাদ জানাচ্ছি শহীদুল ইসলাম। অ্যাডভোকেট রফিক শিকদার, তারেক রহমান বলেছেন আগে স্থানীয় নির্বাচন হলে সেটি হবে পলাতক স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের একটি প্রক্রিয়া। নির্বাচন যদি আওয়ামী লীগের পুনর্বাসনের পন্থা হয়ে থাকে তাহলে জাতীয় সংসদ নির্বাচনে তো সেই একই আশঙ্কা নিশ্চয়ই থাকবে। আসলে স্থানীয় সরকার নির্বাচনটিতে দেখা গেছে যে দলীয় সরকার বা সরকার যদি শক্তিশালী না হয় তাহলে সেই সরকার স্থানীয় সরকার নির্বাচনে প্রায়ই নানা রকমের সংকট সমস্যা তৈরি হয়। আর আইন শৃঙ্খলা বাহিনী এখন এতটা শক্তিশালী নয় যে তারা স্থানীয় সরকার প্রায় ৪,৫০০ ইউনিয়ন নির্বাচন করবে, এটা সম্ভব নয়। আর তাছাড়া আপনি জানেন যে দলীয় প্রতীক দিয়ে আওয়ামী লীগ স্থানীয় সরকারকে শেষ করে দিয়ে গেছে। তো কাজেই এখানে আমাদের অনেকগুলো কাজ রয়ে গেছে। যেটি এই সংস্কারের কথা বলা হয়েছে ৩১ দফা সংস্কার, সেটি কিন্তু ১৩ জুলাই ২০২৩ সালে আমাদের জননেতা তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য এটি উপস্থাপন করা হয়েছে। তিনি আজকে আবার সেটিও বলেছেন যে ৩১ দফার মধ্যে সেটা সংযোজন বিয়োজন করা যেতে পারে সময়ের ধারাবাহিকতা, সেটি সমস্যা নেই। আপনার রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর ভারসাম্য এবং দুইবারের বেশি একাধিকবারের প্রধানমন্ত্রী না হওয়া, এরকম অনেকগুলো তিনি এখানে ৩১ দফায় স্থান দিয়েছেন। এখানে জনগণ কিন্তু দীর্ঘদিন বসে আছে জাতীয় সংসদের নির্বাচনের জন্য। জাতীয় সংসদ নির্বাচন হলে সেখানে জাতীয় সংসদ নির্বাচনের পরে আমরা কিন্তু দলীয় প্রতীকে নির্বাচন করাবো না স্থানীয় সরকারে, সেখানে সুশীল সমাজের লোক অংশগ্রহণ করতে পারবে। আজকের এই প্রেক্ষাপটে স্থানীয় সরকারের নির্বাচনটা যদি আগে হয় তাহলে দেখা যাবে যে সেই যে চেয়ারম্যান মেম্বার তাদের কাছে আবার কেন্দ্রিক ক্ষমতা যদি চলে যায় তখন জাতীয় সংসদ নির্বাচনের উপরে মারাত্মক প্রভাব পড়বে। ভোটাররা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে রাষ্ট্রের মালিক ভোটার তারা সেইভাবে দিতে পারবে না। সেই জন্য রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ। জনগণ নির্বাচিত করুক, প্রথম কারা নির্বাচিত হবে, আগামী দিনে পার্লামেন্ট গঠন করবে, সরকার গঠন করবে, তাদের অধীনে একটা সুন্দর পরিবেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় নির্বাচন হবে। এই সরকার কিন্তু গণতান্ত্রিক সরকার নয়, আপনি জানেন। এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু দুর্বল সরকার। জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয় না সেই সরকারটি কিন্তু শক্তিশালী হয় না। কাজে একটু দুর্বল একটি সরকারের অধীনে আপনার স্থানীয় সরকার নির্বাচন আর পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন দুটি খুব স্পর্শকাতর ব্যাপার। এই ঝুঁকি না নিয়ে তারা ক্রমশ সেই জন্য বলা হয়েছে ঝুঁকি না নিয়ে, যেহেতু আমাদের এখানে অনেক রকমের ষড়যন্ত্র আছে এবং এই ষড়যন্ত্র কিন্তু মোকাবেলা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু সোচ্চার আছে এবং অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে সবাইকে যদি আমি নাও বলি, অন্তত প্রধান উপদেষ্টা যিনি আছেন তিনি সহ এখানে অনেকেই কিন্তু এই হাসিনা বিরোধী আন্দোলনে কিন্তু তাদের কন্ট্রিবিউশন আছে। সুতরাং কেউ চাইবে না যে আবার ফেসিস্ট আবার মাথা চাড়া দিক, কারণ ফেসিস্টরা কিন্তু সবসময় চেষ্টা করে, সেটা আপনাকে বুঝতে হবে। সেখানে আপনারা জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে সমাধান দেখছেন। আমি দেখছি যে জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে সমাধান বলতে জনগণ তাদের রায় দিবে, রায় দিলে যে গণতান্ত্রিক সরকারটি আসবে সেই সরকারের অধীনে। আমাদের আয়োজনের একেবারেই শেষ করছি, এখানে শেষ করছি দেশবন্ধুর আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।